পৃষ্ঠা 59। মূল্যায়ন। জেরোম ব্রুনারের শিখন কৌশল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেয় এবং তাদের নিজস্ব চিন্তা এবং আবিষ্কারের মাধ্যমে শেখার সুযোগ প্রদান করে। তাঁর আবিষ্কারমূলক শিখন উপস্থাপনার ধরন ও স্পাইরাল কারিকুলাম শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আজও আধুনিক শিক্ষা ব্যবস্থায় বহুল ব্যবহৃত হয়। তবুও কিছু ক্ষেত্রে তাঁর শিখন কৌশল সমালোচিত হয়েছে, যেমন ব্রুনারের শিখন কৌশল সময় সাপেক্ষ এবং কখনো কখনো সকল শিক্ষার্থীর জন্য উপযুক্ত নাও হতে পারে। আবার এই শিখন কৌশল আয়ত্ত করার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যথাযথ পরিকাঠামো ও পরিবেশ থাকা প্রয়োজন। 23। ওশু বেলের শিখন কৌশলের মূল ভিত্তি কী? তাঁর শিখন কৌশলের প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। তাঁর শিখন পদ্ধতির ধাপগুলি উল্লেখ করো। ওশু বেলের শিখন কৌশলের মূল ভিত্তি। ডেভিড ওশু বেল ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ। তিনি মূলত অর্থপূর্ণ শিখন তত্ত্ব উপস্থাপন করেন। তাঁর শিখন কৌশল সাংগঠনিক পূর্ব কল্পনা ও অর্থবহ শিখন ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি জেরোম ব্রুনারের নির্মাণবাদী দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে বলেন যে শিখন কেবল আবিষ্কারের মাধ্যমে ঘটে না, বরং শিক্ষার্থী যদি পূর্ববর্তী জ্ঞানের সাথে নূতন তথ্যকে যুক্ত করতে পারে তবেই তা কার্যকর হয়। ওশু বেলের শিখন কৌশলের প্রধান উপাদানসমূহ। 1. অর্থপূর্ণ শিখন তত্ত্ব। ওশু বেলের মতে শিখন তখনই অর্থপূর্ণ হয় যখন শিক্ষার্থী নূতন তথ্যকে তাদের পূর্ব জ্ঞান বা বিদ্যমান ধারণার সঙ্গে সংযুক্ত করতে পারে। এটি যান্ত্রিক মুখস্থ এর বিপরীতে একটি গভীর ও স্থায়ী শিখন কৌশল। একজন শিক্ষার্থী যদি ইতিমধ্যে পরিবেশ সম্পর্কে জানে, তবে সে সহজেই জীবমণ্ডল সম্পর্কে নতুন ধারণা গ্রহণ করতে পারে। যান্ত্রিক শিখন মুখস্থ নির্ভর শিখন, যেখানে শিক্ষার্থী তথ্য সংরক্ষণ করে কিন্তু তা গভীরভাবে বোঝে না। এটি অস্থায়ী হয় এবং শিক্ষার্থীরা সহজে ভুলে যেতে পারে। একজন শিক্ষার্থী যদি কেবল কোনো বৈজ্ঞানিক তত্ত্ব মুখস্থ করে কিন্তু তার ব্যবহারিক প্রয়োগ না জানে, তবে তা যান্ত্রিক শিখনের উদাহরণ। ওশু বেল মনে করতেন যে অর্থপূর্ণ শিখন স্মৃতি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যা শিক্ষার্থীর জ্ঞানগর্ভ চিন্তাকে বিকাশ করতে সাহায্য করে। 2. অগ্র সংগঠন তত্ত্ব। ওশু বেলের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হল অগ্র সংগঠক অ্যাডভান্স অর্গানাইজার এর ধারণা, যা শিক্ষার্থীদের নতুন ধারণা শেখার জন্য প্রস্তুত করে। অগ্র সংগঠকের বৈশিষ্ট্য হল এটি একটি ভূমিকা বা প্রাক জ্ঞান হিসেবে কাজ করে। এটি এমন একটি শিখন কৌশল যেখানে শিক্ষার্থীদের নতুন বিষয়বস্তুর আগে একটি কাঠামো বা ধারণা প্রদান করা হয়। এই তাত্ত্বিক ধারণাটি শিক্ষার্থীদের মধ্যে নতুন তথ্যের জন্য একটি অ্যাঙ্কার তৈরি করে, যা নতুন শিখনকে সহজ এবং অর্থবহ করে তোলে। এক্ষেত্রে একটি নতুন অধ্যায় পড়ানোর আগে শিক্ষার্থীদের সেই অধ্যায়ের সারসংক্ষেপ বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানিয়ে দেওয়া হয়। 3. অধীনস্থ তত্ত্ব। নতুন তথ্য যখন শিক্ষার্থীর বিদ্যমান জ্ঞানের অধীনে চলে যায়, তখন শিখন প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। উদাহরণ: যদি শিক্ষার্থী
ইতিমধ্যে গাছ সম্পর্কে জেনে থাকে, তবে ফল ধরার প্রক্রিয়া শেখানো সহজ হবে, কারণ এটি পূর্ববর্তী ধারণার সঙ্গে যুক্ত। পৃষ্ঠা 60। 4. বিষয়বস্তু গঠন। শিক্ষার্থীর মস্তিষ্কে জ্ঞানের একটি কাঠামো থাকা প্রয়োজন। শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের সেই বিদ্যমান কাঠামোর সঙ্গে নতুন তথ্য যুক্ত করে। 5. পরিচ্ছন্ন ও কাঠামোগত উপস্থাপনা। এই প্রকার শিখন প্রক্রিয়ায় তথ্য সুসংগঠিত ও কাঠামোগতভাবে উপস্থাপন করা হয়। এটি শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার সাহায্য করে এবং তথ্য মনে রাখা সহজ হয়। 6. নেতৃত্বমূলক শিখন। এই প্রকার শিখন কৌশলে শিক্ষকরা শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী তথ্য প্রদান করেন। এই শিখন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীদের শেখার পথ নির্দেশক হিসেবে কাজ করে। 7. সক্রিয় অংশগ্রহণ। এই শিখন কৌশলে শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। শিক্ষার্থীরা প্রশ্নোত্তর, আলোচনা এবং পুনরাবৃত্তির মাধ্যমে শিখন প্রক্রিয়ায় যুক্ত থাকে। 8. দীর্ঘস্থায়ী শিখন। শিক্ষার্থীরা অর্থবহ শিখন কৌশলে শেখা বিষয়বস্তু দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারে। যান্ত্রিক মুখস্থ এর তুলনায় এই শিখন কৌশল আরও ফলপ্রসূ হয়। 9. বাস্তব জীবনে প্রয়োগ। শিক্ষার্থীরা অর্থপূর্ণ শিখন কৌশলে অর্জিত জ্ঞান বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োগ করতে পারে। এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। ওশু বেলের শিখন পদ্ধতির ধাপসমূহ। ওশু বেলের শিখন পদ্ধতির গুরুত্বপূর্ণ ধাপগুলি হল: 1. প্রাথমিক মূল্যায়ন। শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান এবং জ্ঞানের স্তর মূল্যায়ন করা। 2. অগ্র সংগঠন প্রদান। নতুন বিষয়বস্তু শুরুর আগে শিক্ষার্থীদের জন্য একটি প্রাথমিক সংগঠন বা কাঠামো প্রদান করা। 3. নতুন জ্ঞান উপস্থাপন। নতুন তথ্য পূর্ব জ্ঞান বা সংগঠকের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা। 4. সমন্বয় ও বিশ্লেষণ। শিক্ষার্থীদের নতুন শিখনকে তাদের বিদ্যমান জ্ঞান কাঠামোর সঙ্গে যুক্ত করতে সহায়তা করা। 5. মূল্যায়ন। শিক্ষার্থীদের শেখার অগ্রগতির মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধনী প্রদান করা। কোয়েশ্চেন নাম্বার 24। ওশু বেলের শিখন পদ্ধতির উদাহরণ দাও। তাঁর শিখন কৌশলের সুবিধা এবং অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি লেখো। ওশু বেলের শিখন পদ্ধতির উদাহরণ: 1. বিষয় জলচক্র শেখানো। 2. পূর্ব জ্ঞান। শিক্ষার্থীরা বৃষ্টি এবং জলাশয় সম্পর্কে জানে। 3. অগ্র সংগঠন। বৃষ্টির জল কিভাবে নদী, সমুদ্র ও জলাশয়ে জমা হয় তা নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও দেখানো। 4. নতুন শিক্ষণ। বাষ্পীভবন, মেঘ গঠন এবং পুনরায় বৃষ্টিপাতের সম্পূর্ণ প্রক্রিয়া শেখানো। 5. মূল্যায়ন। শিক্ষার্থীদের জলচক্র আঁকতে বলা এবং প্রতিটি ধাপ ব্যাখ্যা করতে বলা। ওশু বেলের শিখন কৌশলের সুবিধা। ওশু বেলের শিখন কৌশলের সুবিধাগুলি হল: 1. অর্থবহ শিখন। শিক্ষার্থীরা নতুন তথ্যকে তাদের পূর্ব জ্ঞান বা বিদ্যমান ধারণার সঙ্গে যুক্ত করতে পারে। এটি শিখনকে আরও দীর্ঘস্থায়ী এবং কার্যকর করে তোলে। 2. দীর্ঘমেয়াদী মনে রাখার ক্ষমতা। যান্ত্রিকভাবে মুখস্থ করার তুলনায় শিক্ষার্থীরা তথ্য দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারে। এই শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। 3. অগ্র সংগঠন এর ব্যবহার। শিক্ষার্থীরা
নতুন বিষয়বস্তু শেখার পূর্বে একটি ধারণা বা কাঠামো পায় যা শিখন প্রক্রিয়াকে সহজ করে। শিক্ষার্থীরা বিষয়বস্তুর মূল ধারণা দ্রুত ধরতে পারে। 4. পূর্ব জ্ঞান মূল্যায়ন। শিক্ষার্থীদের বিদ্যমান জ্ঞান যাচাই করে শিখন প্রক্রিয়াকে মানানসই করা হয়। এটি শিক্ষার্থীদের শেখার ফাঁক পূরণ করতে সাহায্য করে। 5. সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থীরা শিখন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়। প্রশ্নোত্তর, আলোচনা এবং উদাহরণের মাধ্যমে শিখন প্রক্রিয়া পারস্পরিক মিথস্ক্রিয়া আরও ফলপ্রসূ হয়। 6. শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনা এবং ধারণার উপর গুরুত্ব দেওয়া হয়। এটি শিক্ষার্থীদের সমস্যার সমাধান দক্ষতা বৃদ্ধি করে। 7. পরিবেশ উপযোগী শিক্ষণ। বাস্তব জীবনের উদাহরণ এবং পরিস্থিতির সঙ্গে শিখন প্রক্রিয়াকে যুক্ত করা হয়। শিক্ষার্থীরা জ্ঞানকে বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগ করতে পারে। ওশুবেলের শিখন কৌশলের অসুবিধা বা সীমাবদ্ধতা। ওশুবেলের শিখন কৌশলের অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি হল: 1. জটিলতা। অগ্র সংগঠন এবং পূর্ব জ্ঞান মূল্যায়ন প্রক্রিয়া জটিল হতে পারে। শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সঠিক পূর্ব কল্পনা বা অগ্র সংগঠন তৈরি করা কঠিন হতে পারে। 2. সময় সাপেক্ষ। শিখন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পূর্ণ করতে অধিক সময় প্রয়োজন হয়। বিশেষত বড় ক্লাসরুম বা সীমিত বা সংক্ষিপ্ত সময় পর্বে এটি ব্যবহার করা কঠিন। 3. সব বিষয়ে উপযোগী নয়। যান্ত্রিকভাবে মুখস্থ করা দরকার এমন বিষয় যেমন ভাষার শব্দার্থ, সূত্র মুখস্থ করা ইত্যাদির ক্ষেত্রে এটি কম কার্যকরী হয়। পৃষ্ঠা 61। 4. শিক্ষকের উপর নির্ভরশীলতা। শিক্ষণ প্রক্রিয়ার সঠিক বাস্তবায়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন। শিক্ষকের ভুল নির্দেশনা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে। 5. পূর্ব জ্ঞানহীন শিক্ষার্থীদের জন্য অসুবিধাজনক। যদি শিক্ষার্থীদের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান না থাকে তবে নতুন শিখন অর্থবহ হয়ে ওঠে না। শিক্ষার্থীদের জ্ঞান কাঠামো দুর্বল হলে শিখন প্রক্রিয়া ব্যাহত হয়। 6. বড় দলে প্রয়োগের অসুবিধা। বড় ক্লাসরুমে প্রতিটি শিক্ষার্থীর পূর্ব জ্ঞান মূল্যায়ন এবং অগ্র সংগঠন প্রদান করা কঠিন। এটি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্যের কারণে শিখন ব্যবধান তৈরি করতে পারে। 7. উপকরণের অভাব। অনেক সময় প্রয়োজনীয় ভিজুয়াল এবং অগ্র সংগঠন সহজলভ্য না হওয়ার কারণে উপকরণের অভাব পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে অবশ্য শিক্ষক শিক্ষিকাদের সৃজনশীলতা উপকরণের অভাব দূর করতে পারে। মূল্যায়ন। ডেভিড ওশুবেলের শিখন কৌশল বা শিখন পদ্ধতি শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে অর্থবহ করে, দীর্ঘস্থায়ী এবং বাস্তব জীবনে প্রযোজ্য করে তোলে। তবে এটি সব শিক্ষার্থীর জন্য সমান কার্যকর নাও হতে পারে। পাশাপাশি এটি শিক্ষক শিক্ষিকার দক্ষতা ও প্রস্তুতির উপর অত্যন্ত নির্ভরশীল। সঠিক পরিকল্পনা এবং প্রয়োগের মাধ্যমে এই শিখন কৌশল শিক্ষার্থীদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 25। কোয়েশ্চেন নাম্বার 25। ভাই গটস্কির শিখন কৌশল বিশ্লেষণ করো। ভাই গটস্কির শিখন কৌশল। লেভ সেমিওনোভিচ ভাই গটস্কি ছিলেন একজন সোভিয়েত মনোবিজ্ঞানী।
তিনি শিশুদের বৌদ্ধিক বিকাশ এবং ভাষা ও বাচনিক বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। পরবর্তীতে যিনি সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব উপস্থাপন করেছেন, তিনি বিশ্বাস করতেন যে শিখন একটি সামাজিক প্রক্রিয়া এবং এটি পারিপার্শ্বিক পরিবেশ, ভাষা ও সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। শিশুর বৌদ্ধিক বিকাশের ভিত্তি হিসেবে ভাইগটস্কি সামাজিক আদান প্রদান ও সংস্কৃতির ভূমিকাকে প্রধান বলে মনে করেন। তাঁর মতে শিশুর বৌদ্ধিক বিকাশের দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি রয়েছে, যথা 1. জৈবিক ভিত্তি, যেমন শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ। 2. সামাজিক সাংস্কৃতিক ভিত্তি, উচ্চতর মানসিক প্রক্রিয়া যা জৈবিক ভিত্তির ক্রিয়াশীলতা ও প্রকাশের জন্য প্রয়োজনীয়। যেমন একটি শিশু কোনো ক্ষেত্রে কী ধরনের কথা বলবে তা নির্ভর করে শিশুটির মস্তিষ্কের বিকাশের উপর, আর শিশুটি যে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠে তা তার ভাষার প্রকৃতি স্থির করে দেয়। সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব। ভাইগটস্কির মতে শিখন স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। 1. সামাজিক মিথস্ক্রিয়া। ভাইগটস্কি বিশ্বাস করতেন যে শিখন একটি সামাজিক প্রক্রিয়া এবং এটি সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। শিশুরা প্রাপ্তবয়স্ক এবং সমবয়সীদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করে। একটি শিশু কথা বলতে শেখার আগে বিভিন্ন ধরনের শব্দ করে, তারপর একসময় প্রথম কথাটি বলতে শেখে। ভাইগটস্কি মনে করেন এই পরিবর্তনগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শিশু তার জৈবিক ভিত্তির উপর নির্ভর করে পারিবারিক পরিবেশ সামাজিক অনুযায়ী কথা বলে। দেখা যায় পরিবারে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় শিশু সেইগুলি আয়ত্ত করে। 2. সাংস্কৃতিক প্রভাব। শিখন প্রক্রিয়ায় একটি শিশুর সাংস্কৃতিক পটভূমি এবং সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষা, মূল্যবোধ, রীতিনীতি এবং প্রথা শিশুর তথা শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াকে প্রভাবিত করে। 3. সন্নিহিত বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ZPD হলো একটি অঞ্চল যেখানে শিশুটি স্বাধীনভাবে কাজ করতে পারে না, তবে দক্ষ সহায়তায় সফল হতে পারে। শিক্ষক শিক্ষিকার স্ক্যাফোল্ডিং বা সহযোগিতামূলক সহায়তা শিক্ষার্থীদের ZPD এর ভিতর শিখনকে সহজ করে। ভাইগটস্কি মনে করেন শিখন প্রক্রিয়া তার বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার। সাধারণ বুদ্ধি অভিজ্ঞার মাধ্যমে কোনো একটি ক্ষেত্রে শিশুর বিকাশের মানটি স্থির করা হয়। প্রচলিত পদ্ধতি অনুযায়ী যে শিশুর বুদ্ধাঙ্ক (IQ) 105 তাকে তার উপযোগী বিষয়সমূহ শেখানো হয়, কিন্তু ভাইগটস্কির মতে শিক্ষক শিক্ষিকাগণ প্রচেষ্টার দ্বারা তাকে আরও একটু অগ্রবর্তী করে তুলতে পারেন। যে সমাজে একজন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে কেবল গণনা করতে শিখেছে, সেখানে একটু আলাদা পরিবেশে আর একজন শিক্ষার্থী যোগ করা শিখে ফেলেছে। যদিও দুজন শিক্ষার্থীরই বিকাশের মান একই, বিকাশের স্তর এইভাবে যতটা পর্যন্ত উন্নত করা যেতে পারে ভাইগটস্কি তাকে সন্নিহিত বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের নামে অভিহিত করেছেন। 4. স্ক্যাফোল্ডিং বা সহায়তা দান। শিখন ও বিকাশের সম্পর্কের ক্ষেত্রে ভাইগটস্কির আরেকটি ধারণা ZPD তথা সন্নিহিত বিকাশের সীমার সঙ্গে যুক্ত। শিক্ষক শিক্ষিকা যদি ঠিক করতে পারেন একজন শিক্ষার্থীর বর্তমান বিকাশের স্তর থেকে সম্ভাব্য উন্নয়ন কতটা,
তবে তার জন্য যে প্রয়োজনীয় সহায়তা দান করা উচিত সেটাও ঠিক করে নিতে পারেন। একে ভাইগটস্কি স্ক্যাফোল্ডিং বা সহায়তা দান নামে অভিহিত করেছেন। শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের শেখার প্রাথমিক পর্যায়ে সাহায্য করেন এবং ধীরে ধীরে সেই সহায়তা কমিয়ে দেন। এটি শিক্ষার্থীদের স্বনির্ভর শিখন এর ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করে। ভাইগটস্কি মনে করেন শ্রেণীকক্ষের বাইরে সহপাঠীদের পারস্পরিক মেলামেশা এবং সামাজিক আদান প্রদান শিখন ও বিকাশের ক্ষেত্রে খুব সহায়ক হয়। এই জাতীয় সংযোগ সাধন অর্থাৎ আদান প্রদান পরস্পরের সন্নিহিত বিকাশের সীমাকে প্রসারিত করে এবং সেক্ষেত্রে শিখন স্বাভাবিক ও সহজবোধ্য হয়। পৃষ্ঠা ৬২। ৫. ভাষার ভূমিকা। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং চিন্তাভাবনা ও শিখনের একটি শক্তিশালী হাতিয়ার। প্রাইভেট স্পিচ বা নিজের সঙ্গে কথা বলা শিশুদের সমস্যার সমাধান এবং শিখন প্রক্রিয়ায় ভাষা বিশেষভাবে সাহায্য করে। ৬. সহযোগিতামূলক শিখন। শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করে একে অপরের কাছ থেকে শিখতে পারে। সহযোগিতামূলক শিখন শিক্ষার্থীদের সমস্যার সমাধান এবং সমষ্টিগত জ্ঞান গঠনে সহায়তা করে। সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্বের সুবিধা। লেভ ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্ব শিখন ও মানসিক বিকাশে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের গুরুত্ব তুলে ধরে। এই তত্ত্বে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভরশীল। নিচে ভাইগটস্কির শিখন তত্ত্ব কতখানি সুফল প্রদান করে তা আলোচনা করা হলো। ১. সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্ব। ভাইগটস্কির মতে শিখন একটি সামাজিক প্রক্রিয়া এবং এটি সমবয়সী ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শিখতে পারে, যা সহযোগিতামূলক শিখন বৃদ্ধি করে। ২. সাংস্কৃতিক প্রেক্ষাপটের গুরুত্ব। শিক্ষার্থীদের সাংস্কৃতিক পটভূমি এবং সামাজিক অভিজ্ঞতাকে শিখন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষার্থীরা তাদের নিজস্ব জীবন থেকে উদাহরণ নিয়ে শিখতে পারে, যা শিখনকে অর্থবহ করে তোলে। ৩. সহায়তা দান কৌশল বা স্ক্যাফোল্ডিং। শিক্ষকেরা শিক্ষার্থীদের শিখনের প্রাথমিক পর্যায়ে সহায়তা করেন এবং ধীরে ধীরে সেই সহায়তা কমিয়ে দেন। এটি শিক্ষার্থীদের আত্মনির্ভর শিখন অর্জনে সহায়তা করে। ৪. জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। শিক্ষার্থীদের বর্তমান অক্ষমতা এবং সম্ভাব্য ক্ষমতার মধ্যে ব্যবধান পূরণ করতে সাহায্য করে। শিক্ষার্থীরা দক্ষ সহায়তায় আরও জটিল কাজ সম্পন্ন করতে পারে। ৫. ভাষার ব্যবহার। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং চিন্তাভাবনার একটি শক্তিশালী হাতিয়ার। এটি নিজের সাথে কথা বলা, সমস্যার সমাধান এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায়। ৬. সহযোগিতামূলক শিখন। দলগত কাজ ও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শিখতে পারে, ফলে সমস্যার সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধি পায়। ৭. বাস্তব জীবনে প্রয়োগ। শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যাগুলির সঙ্গে শিখন প্রক্রিয়াকে যুক্ত করতে পারে। শিখন প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হয়।
সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্বের ত্রুটি বা অসুবিধা বা সীমাবদ্ধতা। ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক শিখন তত্ত্বের ত্রুটি বা অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি হল: 1. সময় সাপেক্ষ প্রক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া এবং স্ক্যাফোল্ডিং প্রক্রিয়ায় অনেক সময় লাগে। বড় ক্লাসরুমে প্রতিটি শিক্ষার্থীর জন্য স্ক্যাফোল্ডিং প্রদান করা কঠিন। 2. শিক্ষকের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। শিখন প্রক্রিয়ায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শিক্ষকের দক্ষতা বা প্রশিক্ষণ পর্যাপ্ত না হয় তবে শিখন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। 3. ZPD চিহ্নিত করার অসুবিধা। প্রতিটি শিক্ষার্থীর ZPD চিহ্নিত করা সহজ নয়। ভুল ZPD চিহ্নিত হলে শিক্ষার্থীরা অতিরিক্ত চাপগ্রস্ত হতে পারে বা পর্যাপ্ত শিখন না পেতে পারে। 4. সমবয়সীদের নেতিবাচক প্রভাব। সবসময় সমবয়সীদের কাছ থেকে ইতিবাচক শিখন ঘটে না। যদি গ্রুপে নেতিবাচক আচরণ বা ভুল ধারণা প্রচলিত হয় তবে শিখন প্রক্রিয়ায় তা বিরূপ প্রভাব ফেলতে পারে। 5. ব্যবহারিক সীমাবদ্ধতা। বড় ক্লাসরুম বা অপ্রতুল শিখন উপকরণের ক্ষেত্রে এই তত্ত্ব প্রয়োগ করা কঠিন। শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা স্ক্যাফোল্ডিং এবং তত্ত্ব নির্ধারণ সময় সাপেক্ষ। 6. ভাষাগত প্রতিবন্ধকতা। ভাষা যদি শিক্ষার্থীদের জন্য একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তবে শিখন প্রক্রিয়ার সমস্যা হতে পারে। বিশেষত 2 বা ততোধিক ভাষাভাষী শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। 7. সব বিষয়ের জন্য উপযুক্ত নয়। গণিতের সূত্র মুখস্থ করা বা যান্ত্রিক শিখনের ক্ষেত্রে এই তত্ত্ব সবসময় কার্যকর নাও হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 26। বান্দুরার শিখন কৌশল বিস্তারিতভাবে আলোচনা করো। বান্দুরার শিখন কৌশল। অ্যালবার্ট বান্দুরা একজন বিশিষ্ট কানাডিয়ান আমেরিকান মনোবিজ্ঞানী। তিনি সামাজিক শিখন তত্ত্ব এবং পর্যবেক্ষণমূলক শিখনের জন্য বিখ্যাত। বান্দুরার মতে মানুষ কেবল প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে নয় বরং অন্যদের আচরণ পর্যবেক্ষণ করেও শিখতে পারে। তিনি তাঁর তত্ত্বে মডেলিং এবং অনুকরণের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন। বান্দুরার সবচেয়ে প্রসিদ্ধ পরীক্ষা হল বোবো ডল এক্সপেরিমেন্ট, যেখানে তিনি দেখিয়েছিলেন যে শিশুরা প্রাপ্তবয়স্কদের আক্রমণাত্মক আচরণ পর্যবেক্ষণ করে সেই আচরণ অনুকরণ করতে পারে। তার শিখন কৌশল মূলত 4টি মূল উপাদানের উপর ভিত্তি করে গঠিত। এগুলি হল মনোযোগ, স্মরণশক্তি, প্রতিকৃতি এবং প্রেষণা। আলবার্ট বান্দুরার শিখন কৌশল বিশেষত শিক্ষাক্ষেত্রে এবং শিশুদের আচরণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর তত্ত্ব শিক্ষকদের শেখায় কিভাবে মডেলিং এবং ইতিবাচক উদাহরণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া উন্নত করা যায়। সামাজিক শিখন তত্ত্বের প্রধান উপাদানসমূহ। পৃষ্ঠা 63। বান্দুরার মতে মানুষ তাদের সামাজিক পরিবেশ থেকে শেখে। তারা যখন অন্যদের আচরণ দেখে তখন সেটি কেবল বাহ্যিকভাবে নয় বরং মানসিকভাবেও তার একটি ছাপ রেখে দেয়। এই ছাপের ভিত্তিতেই মানুষ পরবর্তী সময়ে অনুরূপ পরিস্থিতিতে সেই আচরণ প্রতিফলিত করে। এটি মূলত 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। 1. পর্যবেক্ষণমূলক শিখন। পর্যবেক্ষণমূলক শিখন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অন্য ব্যক্তির আচরণ, কাজ এবং তার পরিণতি দেখে শিক্ষা লাভ করে। এটি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ছাড়াই সরাসরি শিক্ষাকে সম্ভব করে তোলে। উদাহরণস্বরূপ, যদি একটি শিশু দেখে যে দাদা কোনো কাজ করলে পুরস্কৃত হচ্ছে
তবে শিশুটিও সেই কাজটি করার প্রবণতা দেখাবে। 2. অনুকরণ। অনুকরণ হলো অন্যের আচরণের হুবহু প্রতিলিপি তৈরি করা। শিশুরা বিশেষত তাদের আশেপাশের ব্যক্তিদের যেমন বাবা, মা, শিক্ষক, সহপাঠীদের আচরণ অনুকরণ করতে আগ্রহী থাকে। এটি প্রায় মডেলিং প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হয়, যেখানে শিশুরা তাদের আশেপাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আচরণ দেখে শেখে। 3. মডেলিং। মডেলিং এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি, শিক্ষার্থী, অন্য একজন ব্যক্তির আচরণ পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে এবং সেটি নিজের জীবনে প্রয়োগ করে। বান্দুরা উল্লেখ করেছেন যে মানুষ সাধারণত সেই মডেলগুলিকে অনুসরণ করে যাদের তারা সাফল্যমণ্ডিত, ক্ষমতাশালী অথবা আকর্ষণীয় বলে মনে করে। 4. প্রতিক্রিয়া। বান্দুরার তত্ত্বানুযায়ী প্রতিক্রিয়া বা রিইনফোর্সমেন্ট শিক্ষার গতি এবং কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সরাসরি, যেমন পুরস্কার বা শাস্তি, অথবা পরোক্ষ, যেমন অন্যকে দেখে শিখতে পারা, হতে পারে।